হাসির চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ একরামুল করিম। শুভ সকাল, কেমন আছেন? জি ধন্যবাদ, ভালো আছি। জি, আপনি দীর্ঘ সময় ধরে পান রপ্তানি করছেন এবং তার সাথে জড়িত। পান রপ্তানি নিয়ে বাংলাদেশের অবস্থান এখন কি? দেখুন, এটি একটি অনেকে ফেলনা মনে করে, আসলে অর্থনীতিতে পান একটা বড় ভূমিকা পালন করছে। এখন আমরা ভারতের সঙ্গে কম্পিট করে বিদেশে এক্সপোর্ট করছি। এখন অন অ্যান অ্যাভারেজ প্রতি সপ্তাহে আমরা অ্যাবাউট 10 থেকে 12 মেট্রিক টন আমরা এক্সপোর্ট করছি। সেই হিসাবে প্রতি মাসে নট লেস দেন 45 to 50 মেট্রিক টন আমরা এক্সপোর্ট করি। পার কেজি আমরা পান এক্সপোর্ট করছি অ্যাট দ্য মোমেন্ট $5। তাহলে এক মাসে আমরা অন অ্যান অ্যাভারেজ 120 কোটি টাকা এক্সপোর্ট করছি, আর বছরে ধরেন 1200 কোটি টাকা। কিন্তু পান এমন একটা জিনিস অনেকে ফেলনা মনে করে, আসলে তা নয়। আমরা এখন করছি, এক্সপোর্ট করছি মেইনলি সৌদি আরব। সৌদি আরব থেকে দুবাই যায়, ওমানে যায়, আর আমাদের টার্গেট হচ্ছে পাকিস্তান এবং ইউকে। আপনি নিশ্চয়ই জানেন ভারতীয় বংশধররা এই স্থানগুলিতে অনেক বেশি থাকে। ভারতীয় অংশ যারা আছে ওরা কিন্তু পান খায়, প্রচুর পান খায়। ইন্ডিয়ানরা খায়, পাকিস্তানিরা খায়, শ্রীলঙ্কারা খায়, মালদ্বীপের লোকরা খায়, ইভেন মালয়েশিয়ার লোক পান খায়। তো ব্যাপারটা খুব ফান্না মনে হয়েছিল, কিন্তু আমরা খুব উদ্যোগ নিয়ে এটাকে একটা জায়গায়, যাতেই আমাদের এক্সপোর্ট আর্নিংটা আমরা পাচ্ছি এট দ্য মোমেন্ট। আর নেক্সট টার্গেট আমি বলেছি একটু আগে, ইউকেতে আমরা এখন পাচ্ছি না, কারণ ভারতীয় পান ওখানে অনেক অবস্থান করে ফেলেছে। এবং আমাদের একটা প্রবলেম আছে আমাদের পানে, ইন্টারন্যাশনালি ওই ভারতীয় পানের কারণে এটা একটা ব্যাকটেরিয়া বলছে আমাদের পানে আছে, যেটাকে সালমানিয়া বলে এরকম। বাট আমরা বুয়েটের সঙ্গে কাজ করছি, এটা অ্যান্টি সালমানিয়াতে কাজ করে। আমরা নেক্সট আমাদের টার্গেট হচ্ছে ইউকেতে, কারণ প্রচুর ইন্ডিয়ান ওখানে আছে। আমেরিকাতে প্রচুর ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের লোকরা আছে। তো আমাদের নেক্সট টার্গেটটা। আর পাকিস্তানে বেশ পান খায়। পাকিস্তানে যেহেতু পিআই বন্ধ হয়ে গেছে, বাংলাদেশ বন্ধ হয়ে গেছে পলিটিক্যাল কারণে, তো ওটা যদি স্টার্ট হয় আমরা কিন্তু নেক্সট টার্গেট করব পাকিস্তান অলসো। আচ্ছা, সো ব্যাকটেরিয়া মুক্ত পান উৎপাদন সহ শিপমেন্ট পর্যন্ত উন্নত বা উত্তম কৃষি চর্চা করা ও পান চাষিদের উৎসাহিত করার পান উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে আসলে কিভাবে কাজ করা হচ্ছে এখন? দেখুন, সরকারিভাবে কৃষি বিভাগ যে খুব যে এটার প্রতি দৃষ্টি দিয়েছে আমার মনে হয় না। প্রাইভেটলি আমরা খুলনা অঞ্চলের লোকদেরকে, যশোর, রাজশাহী, নীলফামারী এদেরকে আমরা খুব উৎসাহিত করছি। চট্টগ্রামে একটা পান পাওয়া যায় খুব ভালো, এটা মহেশখালীর পান বলে, আপনারা জানেন। এই পানের জন্য গানও তৈরি হয়েছে, মহেশখালীর পান খাওয়ান। কিন্তু মহেশখালীর পানটা এই খুব নরম হয়ে যায়, অল্প সময় টিকে। আচ্ছা, পানের যে জিনিসটা সেটা হলো যে পানের মধ্যে একটা বোটা থাকে, দেখবেন পানের মেইন কিন্তু লাইফটা কিন্তু বোটাতে। এটা যদি আমরা কেটে ফেলি তাহলে কিন্তু পানটা নরম হয়ে যায়। তো রাজশাহী অঞ্চলের পানগুলো কিংবা খুলনা অঞ্চলের পানগুলো আমরা এক্সপোর্টের সময় বোটাটা কেটে দিই 1 ইঞ্চি রেখে, কারণ ওই বোটার যে ভার, ওয়েটের জন্য আমরা প্রাইস ওইভাবে পাবো না। যার কারণে প্রচুর ডিমান্ড আছে চট্টগ্রামের মহেশখালীর পান, এবং খুব মিষ্টি পান। এটাকে আমরা এক্সপোর্ট করতে পারছি না, বিকজ ওই এক্সপোর্টের আগে আমাদেরকে 1 ইঞ্চি রেখে বাকিটা কেটে দিতে হয়। তো আমরা যদি এখন ইউকে মার্কেটটা পাই, কিংবা যদি আমেরিকার মার্কেটটা আমরা পাই, সম্ভাবনা বেশি। ইভেন কিছু মাল এখন আমাদের মালয়েশিয়াতে যাওয়ার চেষ্টা করছি আমরা, তাহলে আমাদের যেটা 1000-1200 কোটি টাকা যেটা এক্সপোর্ট হয়, দ্যাট উইল কাম আপ, অনেক 1500-2000 কোটি চলে যাবে। আচ্ছা, আপনি তো আমদানি রপ্তানি বিজনেসের সাথে জড়িত রয়েছেন, সো বিগত 15 বছরে আসলে বিজনেসের কীরকম ব্যবস্থা ছিল বা কীরকম অবস্থা ছিল? দেখুন, এটির সঙ্গে রাজনীতি জড়িত, আপনার প্রশ্নের সঙ্গে মানে কিছুটা রাজনীতি জড়িত। রাষ্ট্রটা আমাদের সকলের, আমদানি রপ্তানি হবে, এটা খুব স্বাভাবিক। আমাদের দেশে যেটা প্রবলেম হয়েছে সেটা হলো যে এই আমরা ওভার ইনভেস্ট করেছি অথবা আন্ডার ইনভেস্ট করেছি, প্রচুর পরিমাণে এটি
আমরা ব্যবসায়ীরা, আমি এটার জন্য ব্যবসায়ীদেরকে দায়ী করব। রাষ্ট্রীয় পর্যায়ে ব্যবসায়ীরা এমন এক জায়গায় চলে গেছে, ওভার ইনভেস্টিং এবং আন্ডার ইনভেস্টিং করে আমরা টাকাটা বিদেশে পাচার করেছি। এই ব্যাপারে তো কোনো দ্বিমত নেই, আপনারাও দ্বিমত করতে পারবেন। রাষ্ট্রীয় পর্যায়ে এটা একদম পরিষ্কার হয়ে গেছে। তো আমদানির নামে আমরা করেছি, রাষ্ট্রের ক্ষতি করেছি, জনগণের ক্ষতি করেছি। এই ভদ্রলোকরা যদি ওই টাকাগুলি বাংলাদেশে ইনভেস্ট করতো, যে টাকাটা পাচার করেছে, আমি কারোর নাম বলছি না, আপনি যখন প্রশ্ন করছেন আমাকে, আই মাস্ট বি ক্লিয়ার টু ইউ। দেখেন, আপনাকে বলি, একজন, আমি আজকে সকালে দেখছিলাম পেপারে, একজন, নাম বলাটা ঠিক হবে না, একজন মন্ত্রী মহোদয়, ওনার লন্ডনে 320টা বাড়ির কথা লেখা আছে। দুবাইতে ওনার নাকি 5,000 কোটি টাকার সম্পত্তি আছে। আমাকে বলেন, বাংলাদেশের অর্থনীতিতে, বাজার অর্থনীতিতে এই টাকাটা কামাবার মতো কি ব্যবসা আছে আমাকে বুঝান, যদি ওভার ইনভেস্টমেন্ট না করে, আমি যদি টাকা পাচার না করি। এবং ব্যাংকগুলিকে আমরা ধ্বংস করে ফেলেছি। আজকে 9টা ব্যাংক টাকা দিতে পারছে না। ব্যবসাকে আমরা একদম রাষ্ট্রীয় পর্যায়ে লুটপাটের অবস্থা করে ফেলেছি। ইট ইজ ক্লিয়ার, ইটস এ ক্লিয়ার পিকচার। বাংলাদেশ ব্যাংকের থেকে টাকা পাচার হয়েছে, এটাকে অস্বীকার করতে পারবেন? আগুন লেগেছে 13 তলায়, যেখান থেকে পাচার হয় সেখান থেকে। বাংলাদেশ ব্যাংকের ভোল্টেজ থেকে সোনা চলে গেছে, রাষ্ট্রীয়ভাবে হয়েছে। আপনার বাসার থেকে যায়নি, আমার বাসার থেকে যায়নি, ব্যাংক থেকে গেছে। রাষ্ট্র দায়ী, সরকার দায়ী। যে আমরা তো এখন নতুন বাংলাদেশের কথা বলছি, সংস্কারের কথা বলছি, সো আপনি নতুন বাংলাদেশ কেমন দেখতে চান? দেখুন, আমি খুব সৌভাগ্যবান, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে 1974 সনে MA পাশ করেছি, এবং আমার ডিপার্টমেন্টাল চেয়ারম্যান ছিলেন ডক্টর ইউনূস। উনি আমার সরাসরি টিচার, উনি জাতির সম্পদ, উনি যা পারবেন অন্যরা তা পারবে না, এটুকু বিশ্বাস আমার আছে। স্যার যে জায়গায় বসে রয়েছেন, ডক্টর ইউনূসের মতো নোবেল লরিয়েট, উনি সেদিন গেল এই আমাদের জাতিসংঘে গেছেন। আপনি লক্ষ্য করেছেন, $700 মিলিয়ন উনি নিয়ে এসছেন। ওয়ার্ল্ড ব্যাংক, IMF টাকা দিয়েছেন। এইরকম একজন অর্থনীতিবিদ উনি আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে আছেন, রাষ্ট্রীয় মেইন দায়িত্বে আছেন। আমার বিশ্বাস, ওনাকে যদি আমরা সময় দিই, ওনাকে যদি আমরা সাহায্য করি, আপনি রাষ্ট্র ঠিক হয়ে যাবে। এটা অসুখ হয়েছে, একটা রাষ্ট্রের হয়েছে, ডিজিজ হয়েছে, ডিজিজ উইল বি ওভারকাম। এটা আমি খুব আশাবাদী, আচ্ছা, তাহলে এই যে আমাদের যে একটা অভ্যুত্থানের পরের যে এখন সিচুয়েশন, ব্যবসা বাণিজ্যের জন্য কতটুকু অনুকূলে আছে পরিবেশ? ওয়েল, ইটস ব্যবসা বাণিজ্য খুব ক্রাইসিস মোমেন্ট যাচ্ছে, বিকজ ডলার সংকট আছে প্রচুরভাবে। তো আমার বিশ্বাস, আমরা সকলে যদি এগিয়ে যাই, এবং ব্যবসা বাণিজ্য এখন তো অনেকটা কন্ট্রোল আছে, ব্যাংক থেকে লুট হচ্ছে না, জিনিসগুলো এখন ক্লিয়ার পিকচার। তো এই অবস্থায়, আর ডক্টর ইউনূসের মতো নোবেল লরিয়েট বাংলাদেশকে পরিচালনা করছেন, তার কারণে, এবং আমাদের যে একটা পরিবর্তন এসছে, আপনি লক্ষ্য করবেন সমাজে পরিবর্তন হয়। ছাত্ররা আমাদেরকে রাষ্ট্র মেরামত করবে বলে এই শিক্ষা দিয়েছে। আপনি আবারও বলছি, এই ছাত্ররা রাষ্ট্র মেরামতের শিক্ষা দিয়েছে। এটা আমাদের ব্রেনে কাজ করে নাই। আমরা রাজনীতি যারা করি, ওদের ব্রেনের কাছে এই ইয়াং ছেলেরা, এই ছাত্ররা আমাদেরকে বলছে রাষ্ট্র মেরামত করতে হবে। আমি খুব আশাবাদী, আমার মনে হয় চেঞ্জেস আর দেয়ার, আরও চেঞ্জ আসবে, নতুন চেঞ্জ আসবে, আমি খুব আশাবাদী। আচ্ছা, আমরা একটু পান রিলেটেড কথা একটু বলতে চাই, যেহেতু আপনি এটির সাথে জড়িত আছেন এবং দীর্ঘ বছর ধরে। সো গত 10-15 বছর আগে আমরা কিন্তু বাইরে রপ্তানি করেছি প্রায় 20 লক্ষ মেট্রিক টন পর্যন্ত, এবং গত 22-23-এ যদি বলি, রপ্তানি করা হয়েছে, বাংলাদেশে আয় করেছে $27,40,000 মার্কিন ডলার। সো এই যে যেটি আয় হয়েছে, এটি কি কখনো বাড়ানো সম্ভব কিনা এখনকার পরিপ্রেক্ষিতে? দেখুন, আমরা মেগা প্রজেক্ট নিয়েছি, তো ম্যাক্সিমাম মেগা প্রজেক্টগুলি নিয়েছে উইদাউট ফিজিবিলিটি স্টাডি। আমি একটা উদাহরণ আপনাকে ধরাই। চট্টগ্রামে, আমি চট্টগ্রামের ছেলে, চট্টগ্রামের যে টানেলটা করেছে, টানেলটা প্রায় 10 থেকে 12,000 কোটি টাকা খরচ করে। আমি যদি সেখানে হতাম, যে অর্থনীতির ছাত্র হিসাবে, আমি চট্টগ্রামে আরও 3টা ব্রিজ করতাম, ডাইভার্টেড ব্রিজ করে কক্সবাজারকে কানেক্টেড করে দিতাম। 3টা বিকল্প করে কক্সবাজার রোডটাকে যদি এখন 2 ওয়ে, তখন 4 ওয়ে যদি করতেন, অর্থনীতির চাকা যেভাবে ঘুরত, এবং ডাইভার্সন অফ দ্য রোড, কমিউনিকেশন নেটওয়ার্ক যদি আমরা যদি রোড করতাম, তাহলে যে ইকোনমিটা আসতো, এটা কিন্তু আমরা মেগা প্রকল্পের নামে টানেল করছি না,
আপনি বিশ্বাস করেন টানেলের ডেলি খরচ হচ্ছে 37 লক্ষ টাকা, আর আমাদের রেজাল্ট আমরা পাচ্ছি 10 থেকে 12 লক্ষ টাকা রিটার্ন ডেলি পাচ্ছি। অন অ্যান অ্যাভারেজ 24 থেকে 26 লক্ষ টাকা প্রতিদিন লস দিচ্ছি। এইভাবে আমরা যে অর্থনীতিতে ফিজিবিলিটি স্টাডি ছাড়া যে মেগা প্রজেক্ট করেছি, এগুলো কোনো মানে ফিজিবিলিটি স্টাডি ছাড়া তো আমি মাস করতে পারি না, ইনভেস্টমেন্ট করতে পারি না। আমরা ওইভাবে করেছি এবং যার ব্যাড রেজাল্ট এখন আমরা করছি। বাট এগুলি আমার এখন তো অনেক অনেক নতুন নতুন ভাবে চিন্তা ভাবনা করছে, অর্থনীতিবিদরা চিন্তা করছে, প্ল্যানিং ডিপার্টমেন্ট, পরিকল্পনা ডিপার্টমেন্ট এখন সব রিভাইজ করতেছে, প্ল্যানিংগুলো কিন্তু রিভাইজ হচ্ছে। তো কাজেই আমার মনে হয় আমাদের ভালো রেজাল্ট আসবে। নতুন প্রজন্মে যারা আছেন আমাদের মাঝে এখন, বা নতুন যারা আসলে এই সেক্টরটাতে নিয়ে পড়াশোনা করছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? নতুনরা তো আমাদের চেয়ে ভালো চিন্তা করে, এটা স্বাভাবিক। আমি যখন স্টাডি করেছি তখন কম্পিউটার ছিল না। আমি যখন ছোটকালে স্কুলে পড়েছি তখন টিভি ছিল না, তখন রেডিও বাসা ছিল, স্মার্টফোন ছিল না, কিছুই ছিল না। এখন তো মানে টিভি সবকিছু হাতের কাছে। তো তারা তো অনেক আমাদের চেয়ে আগে থাকবে, চিন্তা ভাবনায় সবকিছুতে আগে থাকবে। এই ছেলেরাই দেশ গড়বে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সব সময়। আপনাকে সহ এটিএন বাংলার সকল কর্মচারী, কর্মকর্তা এবং দেশ যারা আপনাদের অনুষ্ঠান দেখছে তাদেরকে আমার পক্ষ থেকে, চট্টগ্রামবাসীর তরফ থেকে আমি আবারও একটা ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে, এটা বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।